স্পেরিক্যাল শেপ ক্যাপাসিটর এই জিনিসগুলি আমরা পড়েছিলাম তাই না গত ক্লাস পর্যন্ত। তো আজকে আমরা পড়ব আরো কিছু জিনিস যেগুলো বাকি আছে। দেখো গত ক্লাসে আমরা এইটুকু পর্যন্ত পড়েছিলাম যে এই যে এইটা ছিল সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, সিলিন্ড্রিক্যাল কি হ্যাঁ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, আর এখানে ছিল স্পেরিক্যাল ক্যাপাসিটর। এই জিনিসগুলো আমরা পড়েছিলাম গত ক্লাস পর্যন্ত। এখানে দেখো যদি একটা আইসোলেটেড ক্যাপাসিটর থাকে যেটা সিঙ্গেল আইসোলেটেড ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, সেখানে কিছু মডিফিকেশন আছে যে তোমার বি এর সাইজটা যদি ইনফিনিটি হয় তখন এটা আইসোলেটেড ক্যাপাসিটর কনভার্সন হবে, তখন একটা আইসোলেটেড স্পেয়ার অর্থাৎ এইরকম একটা ক্যাপাসিটেন্স পাওয়া যায়। এটা সাধারণত তোমার হয়তো ম্যাথমেটিক্যালি তোমার প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগতে পারে আর কি। হ্যাঁ, তাহলে এখন তোমরা ক্যাপাসিটরের এই প্রবলেমগুলো একটু দেখবা যেগুলা এই যে সলভ করা আছে। হ্যাঁ, এই যে এই প্রবলেমগুলো আর কি যেগুলো সলভ করা আছে অলরেডি, এখানে অনেক ধরনের প্রবলেম আছে সলভ করে, এগুলি দেখবা। আর আমরা গত ক্লাসে অলরেডি ক্যাপাসিটর ইন সিরিজ প্যারালাল এই জিনিসগুলো পড়েছিলাম। ক্যাপাসিটর এই যে সিরিজ ক্যাপাসিটর প্যারালাল ক্যাপাসিটরের কি হয় এটাও দেখেছিলাম। পাশাপাশি ক্যাপাসিটর তোমার যদি দুইটা ক্যাপাসিটর একসাথে যুক্ত থাকে সেখানে তার এনার্জি স্টোরেজ কতটুকু হয় এটাও আমরা পড়েছিলাম তাই না। এনার্জি স্টোরেজ কতটুকু হয় দুইটা ক্যাপাসিটরকে যদি লাগিয়ে দেই কানেক্টেড করে দিই, তার যে এনার্জি স্টোরেজ হয় ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c অথবা হাফ সিবি স্কোয়ার। অথবা আমরা যে জিনিস আরো দেখেছিলাম যে তার এনার্জি যে ডেনসিটির কথাটা আসছিল, যে এনার্জি পার ইউনিট ভলিউম যে কথাটা ছিল, যে আমরা দেখেছিলাম যে ইউ এনার্জি ডেনসিটি তার ইলেকট্রিক ফিল্ডের বর্গের সমানুপাতিক, এই কথাটা আমরা পড়েছিলাম এইটুকু। তারপরে এখানে কিছু দেখো কিছু প্রবলেম আছে, মজার মজার প্রবলেম, খুব ছোট ছোট কিন্তু খুব ইউনিক, যে যেখান থেকে মানে এনার্জি ডেনসিটি ক্যালকুলেশন করা আছে, তার এনার্জি স্টোরেজ ক্যালকুলেশন করা যায়, সেগুলো আছে এখানে। তো আজকে আমরা এখান থেকে শুরু করছি আর কি মেইনলি, যে আজকের আমার লেকচার যে ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক এইটুকু। তোমরা দেখো এখানে কিছু ক্যাপাসিটর যে সকল ক্যাপাসিটরে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে তাদের একটা লিস্ট এখানে দেখো, যাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান দেওয়া আছে। এয়ার এর ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেখো কাপ্পা। এইটা কি কে না কাপ্পা? এই যেটা গোল করলাম যে হ্যাঁ এটাকে বলা হয় কাপ্পা। এটাকে আবার কে এর সাথে মিল করো না। হ্যাঁ, এই যে কাপ্পা, এটা ছোট হাতের কাপ্পা আর কি, তাই না? তো এখানে এইটা দ্বারা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করছি। সেখানে এই যে দেখো বিভিন্ন ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে। তো এগুলো সাধারণত ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে সাধারণত তোমার পলিস্টাইরিন, পেপার বা পাইরেক্স ম্যাটেরিয়াল, রুবি, মাইকা এইসব পোর্সেলিন জিনিসগুলোই হলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয় বিভিন্ন ক্যাপাসিটরের ক্ষেত্রে। আমার যার ডাইইলেকট্রিক দেখো যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল তার এখানে দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সবচেয়ে বেশি, তাই না? তারপরে সিরামিক ম্যাটেরিয়াল আছে আরো দেখো 130, টাইটানিয়াম সিরানিট অর্থাৎ TiO2 যেটা বলা হয় টাইটানিয়া। হ্যাঁ, TiO2 এটা টাইটানিয়াম অক্সাইড, তার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এবং তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট খুব বেশি। হ্যাঁ, তারপরে আছে স্টনশিয়াম টাইটানেট, এইটারও ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট খুব বেশি। স্টনশিয়াম টাইটানেটটা এইভাবে সংকেতে লেখা হয়েছে SrTiO3 মনে হয়, হ্যাঁ, বা O2 না O3, সম্ভবত O3 হবে বা কিছু একটা আর কি। এইগুলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, তাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি। তারপরে আছে, তাহলে এখান থেকে আমাকে একজন বলো তো, এই যে আমরা দেখলাম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এইটা ধরো এট এ গ্ল্যান্স তুমি পড়ে ফেললা যে ও হ্যাঁ এইটা তো আছে পানি, এই যে পেপার, ট্রান্সফর্মার অয়েল, পাইরেক্স, জার্মানিয়াম, ইথানল এন্ড সো অন, এন্ড লাস্টলি স্টনশিয়াম টাইটানেট। আমি যদি একটা খুব ভালো ক্যাপাসিটর তৈরি করতে যাই, তুমি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবে বলো তো? টাইটানেট। তাহলে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ভ্যালু বেশি সেইটাকে আমি ইউজ করব আর কি, এই যে
মানে যদি আমি একেবারে খুব হাই কোয়ালিটি ক্যাপাসিটর তৈরি করতে যাই, কারণ আমরা জানি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়লে তার ক্যাপাসিটেন্স বেড়ে যায়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে তার ক্যাপাসিটেন্স তত বেশি হবে। তোমরা কি ফিজিক্স ল্যাব করতেছো? জি স্যার। यस सर। তোমরা কি ডাইলেকট্রিক কনস্ট্যান্টের প্র্যাকটিক্যাল করছো? নো স্যার। না স্যার এটা হয় না। নো স্যার। আমাদের ল্যাবে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের প্র্যাকটিক্যাল আছে, সেটা তোমরা ইনশাআল্লাহ করবা আর কি, ঠিক আছে? তারপরে এখানে একটু হোল্ড করো, আমি একটু কাজ করতেছি। তাহলে এখানে এই আমরা হাই কোয়ালিটি ডাইলেকট্রিক মানে ক্যাপাসিটর তৈরি করতে গেলে আমাদেরকে এই স্ট্রনশিয়াম বা যাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি সেইটা আমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে এখন এই সিরিজ প্যারালাল ক্যাপাসিটর, তাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা অন্য জিনিসগুলো যে আসছে, তাহলে এই যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে তার ইলেকট্রিক ফিল্ড দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে কাপ্পা, হ্যাঁ, ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা আমার হয়ে যাচ্ছে ই সমান সমান যেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে যে সিগমা বাই কে এপসাইলন নট। তো আমরা মেইনলি একটা জিনিস ক্যালকুলেশন করব। তোমরা এই ডাইলেকট্রিক্সের অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ আণবিক পর্যবেক্ষণ থেকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের যে ব্যাখ্যা, অর্থাৎ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল কেন দিলে ইলেকট্রিক ফিল্ডের মান বেড়ে যায়, সেই কথাটা এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। অর্থাৎ আমরা পোলার ডাইলেকট্রিক আছে, নন পোলার ডাইলেকট্রিক আছে। অর্থাৎ ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের যখন আমরা ইনসার্ট করি তখন ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের যেই ডাইপোলগুলি আছে ইলেকট্রিক ফিল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে তারা এই ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যায়। অ্যালাইন হয়ে গেলে তখন এখানে একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ তার ক্যাপাসিটি বেড়ে যায়, এনার্জি স্টোরেজ বেড়ে যায়। তো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দুই ধরনের, একটা হলো পোলার ডাইলেকট্রিক্স বা নন পোলার ডাইলেকট্রিক্স ইউজ হয় আর কি সাধারণত। তো আমরা যখন যে জিনিসটা ভালো করে পড়বো, এই যে ডাইলেকট্রিক্স এন্ড গসেস ল, অর্থাৎ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি আমরা ইন করাই, এই যে এখানে আছে টোটাল ক্যালকুলেশনটা, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি আমরা ইন করাই তাহলে তার ডাইলেকট্রিক এই ম্যাটেরিয়ালের ফলে ক্যাপাসিটেন্স যে বেড়ে যায়, অর্থাৎ ক্যাপাসিটেন্স কিভাবে চেঞ্জ হয় সেই ক্যালকুলেশনটা আমরা এই ক্যালকুলেশনটার ভিতরে আছে। এইটা একটু ভালো করে পড়বা, এইসব জিনিসই পরীক্ষায় সাধারণত আসে। তারপরে এখানে হয়তো তোমার একটা পরীক্ষা একটা প্রশ্ন দিতে পারে যে অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, ইন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল কেন ক্যাপাসিটরের ভিতরে দিলে তার ক্যাপাসিটেন্স বেড়ে যায়, এইটা ব্যাখ্যা করো। তো সাধারণত এই জিনিসগুলো এনে কথাগুলি লেখা আছে যে যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যেহেতু পোলার ডাইলেকট্রিক আছে, অর্থাৎ তার ডাইপোলগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই ডাইপোলগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়, তখন এখানে একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড আরো মান বেড়ে যায়। ওই যে ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডগুলো তখন এর সাথে যুক্ত হয়ে যায়, ফলে তার ক্যাপাসিটেন্স বেড়ে যায়, অর্থাৎ শক্তি বেড়ে যায়। তা আমরা আজকে এই জিনিসটা ভালো করে পড়বো, এই যে ডাইলেকট্রিক এন্ড গসেস ল। এটা আমি যে তোমাদেরকে যে লেকচার শিটটা দিছি এটা অলমোস্ট সেম, একই কথাবার্তা আছে ওইটার ভিতরেও। হ্যাঁ, আমি ওইটাতে একটু যাই। এই যে এখানে তাহলে আমরা একটা ডাইলেকট্রিকের উপস্থিতিতে গসেস ল কিভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে কাজ করে সেই জিনিসটা এখানে আছে। দেখো, আমরা যখন একটা ক্যাপাসিটরের ভিতরে ডাইলেকট্রিক ছাড়া যখন এয়ার অবস্থায় রাখলাম তখন আমার এখানে সিম্পল গসেস ল আমরা এখানে অ্যাপ্লাই করি, যে তার একটা তোমার হাইপোথেটিক্যাল সারফেস আমরা কনসিডার করি, সেখান থেকে তার ইলেকট্রিক ফিল্ড ওই চার্জ ক্যালকুলেশন করি। তারপরে আমরা এখানে এই ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিলাম, দেওয়ার পরে সেম একইভাবে আমরা চার্জের যে বিষয়টা থাকে আমরা এখানে আবার গাউসিয়ান সারফেস কনসিডার করি। তো গাউসিয়ান সারফেস কনসিডার করলে যে ঘটনাটা ঘটে, এখানে কিছু ইনডিউস চার্জ ওই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ভিতরে ইনডিউস চার্জ আবির্ভূত হয়। এই যে এখানে ইনডিউস চার্জ আবির্ভূত হয়।
ওকে, দেখতে পাচ্ছ কি? কথা বলো। ইয়েস স্যার। তাহলে এই আমাকে এখন যে তুমি ইয়েস স্যার বললা সেই তুমি বলো এই যে ইনডিউস চার্জ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ভিতরে আমরা ইন করালাম, এই ইনডিউস চার্জের পরিমাণ কি সেম? অর্থাৎ পজিটিভ যদি 100টা থাকে এখানে কি ইনডিউস চার্জ 100টা হবে? ইয়েস নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। নো স্যার। সেই ইনডিউস চার্জ পরিমাণ সেম হওয়ার কথা ছিল না স্যার? নো স্যার, এটাই তো কাহিনীটা। এই জন্যই তো তোমার ওই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের চার্জের পরিমাণ কমে যাচ্ছে এখানে। তোমরা এই ফিজিক্স ল্যাবে ঠিক এক্স্যাক্টলি এই প্র্যাকটিক্যালটা করবা। তোমাদের এই যে দেখতেছো, ইয়েস স্যার। এই প্র্যাকটিক্যালটা তোমরা করবা। এই যে দেখো এখানে ক্যাপাসিট্যান্স, এগুলোই তোমরা প্লেট চার্জ বা জিনিসগুলো করবা। এখানে একটা ভোল্টমিটার এনে এইভাবে আমরা এই যে পজিটিভের ক্ষেত্রে দিলাম, নেগেটিভের ক্ষেত্রে দিলাম এখানে। ফলে এখানে এই ভোল্টেজ যদি বাড়ানো হয়, এই যে দেখো এই যে চার্জ প্লেটের মধ্যে চার্জ জমা হচ্ছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ জমা হচ্ছে, ঠিক আছে? দেখো উপরের প্লেটে পজিটিভ চার্জ যতটা আছে নিচের প্লেটেও নেগেটিভ চার্জ ঠিক ততটাই আছে। এখন এই যে ডাইইলেকট্রিক কথাটা যেটা আছে, এইটা হলো এই যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের বিষয়টা আর কি। এখানে প্র্যাকটিক্যালটা ডাইইলেকট্রিকে ক্লিক করতে হবে, সেম আবার এখানে ভোল্টমিটার আনতে হবে আর কি। আমরা দেই ভোল্টমিটারটা, এই যে এটা হলো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটা তোমরা করবা। দেখো তো আমি এখানে এই যে চার্জ দিলাম, দেখো পজিটিভ চার্জ আসছে যতটা, এখানে এই জায়গাতে এই যে আমি চার্জ দিলাম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিলাম, দেখো ডাইইলেকট্রিকের মধ্যে কিন্তু তোমার নেগেটিভ চার্জগুলো আসতেছে। আসতেছে কি দেখো এই যে এটার মধ্যে বক্সের মধ্যে নেগেটিভ চার্জ ইনডিউস কি হচ্ছে? হচ্ছে? হইছে কি? ইয়েস স্যার। ইয়েস এখন স্যার। তুমি আমাকে বলো নেগেটিভ চার্জ কি ওই যে আমরা যে প্লেটের মধ্যে যে পজিটিভ চার্জ যতটা আছে ততটা দেখাচ্ছে? না স্যার, উপরে তো না স্যার। 4 লাইন, নিচে 3 লাইন। সেটাই তো, এখানেই কথাটা হলো এটা। অর্থাৎ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেই চার্জটা ইনডিউস হচ্ছে সেইটা পজিটিভ চার্জের বা ওই নেগেটিভ চার্জের সমান না, তার চেয়ে কম থাকে। অর্থাৎ তাহলে এখানে রেজাল্টেন্ট চার্জ কি যোগ হবে না বিয়োগ হবে? অ্যানসার মি। বিয়োগ হবে। বিয়োগ হবে। আমরা এই কথাটাই জানতে চাচ্ছি। অর্থাৎ এই প্র্যাকটিক্যালটা তো তুমি কিন্তু করবা তোমার যে প্র্যাকটিক্যাল ক্লাসেই। তোমরা তো মেকানিক্যালের এমএমইউ স্টুডেন্ট, তোমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করতেছো সেখানে তোমরা এই প্র্যাকটিক্যালটা করবা। অনলাইনে কি প্র্যাকটিক্যাল করতেছো তোমরা ক্লাস? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। মনে হয় তোমাদেরও আছে এটা প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটা তোমরা করবা। এই যে দেখো, তাহলে অর্থাৎ আমি এখানে এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা দেওয়া মাত্রই এখানে আমার চার্জের ইনডিউস চার্জের পরিমাণটা তোমার মানে পজিটিভ চার্জ থেকে কম হয়। এই যে ক্যাপাসিট্যান্স এখানে আছে দেখো, আমি এই যে দেখো এই যে পজিটিভ চার্জ যদি আমি ভোল্টেজ বাড়াই কমাই, এখানে প্লেট চার্জ এই যে এখানে তুমি এই যে ভোল্টেজগুলো বাড়ে কমে আর কি, অর্থাৎ প্লেট চার্জের পরিমাণটা বাড়ে। এই যে এখান থেকে এগুলো আমরা ইয়ে করতে পারি আর কি, মানে ক্যালকুলেশন করবো, তোমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করবো বিষয়টা আর কি, ঠিক আছে? ওকে, এটা আমাদের বিষয় না। এবং এখানে মজার জিনিস এই প্র্যাকটিক্যালে তুমি ওই যে সিরিজ প্যারালাল মাল্টিপল ক্যাপাসিটর দিয়ে 2n সিরিজ, এই যে দেখো এগুলো খুব মজার প্র্যাকটিক্যাল। তুমি যেই কাজটা প্র্যাকটিক্যালি করতেছো অর্থাৎ ল্যাবে করতে, সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারতেছো। একেবারে প্র্যাকটিক্যালি যা হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে ভোল্টেজ বাড়তেছে, হ্যাঁ, এবং ক্যাপাসিট্যান্স যদি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেওয়া এখানে, ঠিক আছে? যাই হোক সেটা আমরা এখানে বাদ দিই, এটা আমরা তখন ল্যাবে করবো তখন দেখবো আর কি। ওকে, তো এখানে যখনই আমি এই জায়গাতে এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যখন ইন করালাম, ভিতরে ইন করা মাত্রই এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের সারফেসে কিছু চার্জ ইনডিউস হয়। অর্থাৎ প্লেটের এই প্লেটে যেই চার্জ আছে তার অপোজিট চার্জ এই প্লেটের সারফেসে ইনডিউস হচ্ছে। সেই ইনডিউস চার্জের পরিমাণটা যদি আমি কিউ প্রাইম ধরি, যেখানে কিউ মাইনাস প্রাইম লেখা আছে দেখো নেগেটিভ, আর পজিটিভটা হলো কিউ প্লাস, এই মানটা অবশ্যই পজিটিভ চার্জের থেকে কম, যার কারণে আমার রেজাল্টেন্ট চার্জ দেখো এই যে আমি মাইনাস করা হলো। ইজ ইট ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে আমরা প্রথমে উইদাউট চার্জ জাস্ট
ভ্যাকুয়াম অবস্থায় ইলেকট্রিক ফিল্ডের মান আমি গাউসিয়ান ল দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, ওকে। তারপরে আমি যখনই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিলাম সেখানে চার্জের পরিমাণ ইনডিউস চার্জের কারণে রেজাল্টেন্ট চার্জের পরিমাণ কমে গেল, সেই অবস্থায় আমি গাউসিয়ান ল অ্যাপ্লাই করে আমি ইলেকট্রিক ফিল্ডের মান বের করলাম। স্যার এখানে কিউ প্রাইম কি নেগেটিভ নাকি পজিটিভ, মানে ভিতরের ভ্যালুটা? হ্যাঁ, এটা নেগেটিভ আর ইলেকট্রন, এখানে তো তোমার নেগেটিভ চার্জ জমা হচ্ছে। আমরা প্লেটের তুমি যদি উল্টা এই অংশটাকে ধরো তাহলে অপোজিট হবে আর কি। জাস্ট আমরা পজিটিভ চার্জটাকে ধরে ক্যালকুলেশনটা করছি, যেহেতু পজিটিভ চার্জকে ধরছি এখানে আমার অটোমেটিক্যালি যেই চার্জটা ইনডিউস হচ্ছে সেটা হলো অপোজিট চার্জ, সেই জন্য এটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করলাম ইন উইথ রেসপেক্ট টু দ্য ইনডিউস চার্জ। এখন এই কথাটাতে এখন কি লেখছে যে আমরা নাও ইফেক্ট অফ দি ডাইইলেকট্রিক ইজ টু রিডিউস দ্য ইলেকট্রিক ফিল্ড বাই দ্য ফ্যাক্টর কে হুইচ ইজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম। অর্থাৎ যে একটা ইনডিউস চার্জের, অর্থাৎ এখানে আমি তোমাদেরকে একটু আগে একটা দেখিয়েছিলাম ফিগারের ক্ষেত্রে, যে এই যে এটা এখানে খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ড এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি বেশ বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সাথে রিভার্সিং হয়ে যাচ্ছে বিষয়টা। তো এখানে দেখো আমরা এই ইলেকট্রিক ফিল্ড এই যে রিডিউস হয়ে যাচ্ছে ডাইইলেকট্রিকের সাথে। তাহলে এখন এই ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশনটাকে এই যে এখানে যদি তুমি একটু সিকোয়েন্সিয়ালি দেখো, ক্যালকুলেশনটা খুব সহজ। প্রথমে আমি উইদাউট ডাইইলেকট্রিক ক্যালকুলেশন করতেছি গাউস ল এন্ড উইথ ডাইইলেকট্রিক, এবং এই দুইটার মধ্যে আমি একটা মানে ইকুয়েট করব। এইটাকে আমি আবার আমরা জানি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কারণে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন এরকম, এইটার সাথে আমি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এখান থেকে আমি রিডিউস যে চার্জটুকু পাচ্ছি এই চার্জটুকুকে আমি এখান থেকে কিউ বাই কিউ আকারে বের করলাম, ওকে। তাহলে কিউ মাইনাস কিউ প্রাইম সমান হচ্ছে কিউ বাই কাপ্পা। এইটাকে যদি আমি রিডিউস চার্জটাকে বের করতে চাই যে কতটুকু চার্জ ইনডিউস হবে, সেই চার্জের পরিমাণটুকু হলো এটা। অর্থাৎ এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কারণে এখানে রিডিউস চার্জের পরিমাণটা কম হচ্ছে। দেখো এই যে এই মানটা কিন্তু কম, এটা কিন্তু সেম মান হচ্ছে না। এখান থেকে কি দেখতে পাচ্ছ এটা কেন সেম হচ্ছে না? ম্যাথমেটিক্যালি আমরা দেখালাম এখানে, এই যে এইটুকু পরিমাণ কম কিন্তু হচ্ছে ডাইইলেকট্রিকের কারণে। তাহলে এই এক্সপ্রেশনটা ইউজ করে আমরা এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের অর্থাৎ ইনডিউস চার্জ বা তার অন্যান্য যে ক্যালকুলেশনগুলি আমরা এখান থেকে করতে পারি। এই ইনডিউস চার্জ কতটুকু, তারপর ইলেকট্রিক ফিল্ড কতটুকু, সেটা আমরা এখান থেকে করতে পারি। এবং এই ইন্টিগ্রাল থেকে দেখো এই যে ফ্লাক্স ইন্টিগ্রাল থেকেই কথাটি আসছে। তাহলে এইটা হলো ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু দ্য ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস, এবং এখানে এই ইলেকট্রিক ফিল্ডটা তার কাপ্পা পরিমাণ গুণ আকারে থাকবে। কথাটা আসছে কি দেখো, ইন্টিগ্রাল নাও ডিলস উইথ দ্য কে ই কাপ্পা ই, নট উইথ ই। কারণ কাপ্পাটা আবার কি এই যে চার্জের একটা ফাংশন হয়ে যাচ্ছে। দি চার্জ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস ইজ টেকেন টু বি কিউ এবং is free charge only. Moreover, kappa is taken inside the integral to allow for the cases which is k is not constant over the entire Gaussian surface. আমরা এই হলো মোটামুটি গাউসিয়ান সারফেসের সাথে অর্থাৎ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য যে ক্যালকুলেশনটুকু আছে। তো এখানে কিছু প্রবলেম আছে অন রিলেটেড উইথ রেসপেক্ট টু দা আমরা এতক্ষণ যে কাজগুলি করলাম। আর আমি রেডনি খিলেটে থেকে আপলোড করে দিয়েছেন, একটু দাগিয়ে দিন। আচ্ছা, এটা কি আমি মানে এই শীট তো মনে আপলোড দিছি অলরেডি না? জি স্যার দিয়েছেন স্যার। দিস, হ্যাঁ। আমরা তো প্রায় সবগুলো চ্যাপ্টার থেকে প্রবলেম প্র্যাকটিস করেছি, আপনি দাগিয়ে দিয়েছেন যেগুলো পেয়েছি, কিন্তু ওই ইলেকট্রিক পটেনশিয়াল ওই চ্যাপ্টার থেকে একটু কিছু দাগাই দেননি বা এরকম আচ্ছা প্রবলেম। আচ্ছা, দিব আমি ফাইনালি একটা লিস্ট দিয়ে দেব। হ্যাঁ, তোমরা জাস্ট মানে বিশেষ করে মানে বইয়ের মধ্যে যেগুলো সলভ করা আছে ওই প্রবলেমগুলো একটাও মিস দিও না। দেখবা যে যেটা মিস দিবা সেটাই পরীক্ষায় আসবে। স্যার এই যে एग्जांपलগুলো যেগুলো ফার্স্টে আছে স্যার ওগুলো বইয়ের ভিতরে যেগুলো সলভ করা আছে। আচ্ছা यस স্যার, ওকে স্যার, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে, ওইগুলো একটাও মিস দিও না। যেমন ধরো
এই প্রবলেমটা ডাইইলেকট্রিক পার্শিয়ালি ফিলিং দ্য গ্যাপ অফ এ ক্যাপাসিটর, এখানে একটা প্রবলেম আছে তাই না, এই যে প্রবলেম আছে এই জুম টিজুম করা আছে, তুমি যদি এই প্রবলেমটা মিস করো দেখবা যে এইটাই পরীক্ষা আসতেছে, ঠিক আছে, এগুলো মিস করবা না আর কি, বিশেষ করে এই প্রবলেমগুলো আর কি। তাহলে এইটা গেল ক্যাপাসিটেন্সের চ্যাপ্টার, কিন্তু আমার আরো কিছু জিনিস বাকি আছে যে জিনিসটা আমার পড়াতে হবে, সেটা হলো যে ক্যাপাসিটর চার্জিং এন্ড ডিসচার্জিং। তোমরা শোনো, এই যে এটা যদি গুগলে সার্চ করো তোমরা আশা করি পেয়ে যাবা। মনে করো তুমি গুগলে সার্চ দিলা এইভাবে ক্যাপাসিটর চার্জিং এন্ড ডিসচার্জিং, অফ এ ক্যাপাসিটর, ওকে। এখানে এভাবে তুমি সার্চ দাও, দেখো শত শত জিনিস পেয়ে যাবে। লেকচার নোটস অন চার্জিং এন্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, থ্রো বা থ্রো মানে আমরা আরসি সার্কিট এখন পড়বো, থ্রো রেজিস্ট্যান্স, অনেক কিছু পেয়ে যাবে। লেকচার নোটস অন দিয়ে দিলা, তাহলে এখানে দেখবা কত পাবলিক তোমার জন্য লেকচার শিট রেডি করে রাখা দিছে এগুলা পড়ার জন্য। হ্যাঁ, এখান থেকে যেখান থেকে খুশি যেভাবে খুশি তুমি পড়ে নিবা। যেমন এই যে এখানে আছে বাইজুসেও আছে, তারপরে এই যে studentOCO.com প্রজেক্ট, হ্যাঁ বিভিন্নভাবে জিনিসগুলো আছে, তুমি এগুলো যদি দেখবা পেয়ে যাবা। এই যে কিভাবে চার্জিং ডিসচার্জিং হয়, এটা তো আবার অন্য জিনিস। আমরা এই যে লেকচার ওয়েব ডিজাইন নেট, এই যে সিএসসি চার্জিং অফ এ ডিসচার্জিং আরসি সার্কিট, এটা যদি দেখো, এই যে দেখো এইটা খুব একটা মজার জিনিস। আমি দরকার লাগলে এটা আপলোড দিয়ে দেবো। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলি ওদের লেকচার শিট একটা, এখানে দেখাই যাচ্ছে টোটাল লেকচারটা একদম দিয়ে দিছে। এই যে ফার্স্ট অর্ডার সার্কিট সলভিং করছে, হ্যাঁ এটা কি আবার এলসি সার্কিট আনছে এখানে। আমার এলসি সার্কিট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র আরসি সার্কিটটা, আমি এলসি সার্কিটে পড়বো না। তো এই যে এই আরসি সার্কিট যেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে, এটা হলো ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর ফুল চার্জ আছে, ওই অবস্থা থেকে আমি যদি এইটাকে এখানে পাওয়ার সোর্স যদি থাকে সেটা যদি আমি অফ করে দিলাম, অফ করে দিলে তখন এই ক্যাপাসিটর কি করবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এটাকে আস্তে আস্তে এনার্জি ডিসচার্জ করবে, অর্থাৎ এখানে সার্কিট পাওয়া যাবে। তখন এটা কিভাবে ডিসচার্জ করে সেই জিনিসটাই হলো এই লেকচারের অংশ। এটা হলো ডিসচার্জিং। আর এরপরে দেখো এই যে চার্জিং আছে, চার্জিং ক্যাপাসিটর, এই যে চার্জিং এর সার্কিট হলো এটা। আচ্ছা আমি একটু পার্ট বাই পার্ট আমরা পড়ি। আমরা আগে চার্জিংটা যাই। হ্যাঁ দেখো চার্জিং এর তোমরা এই যে এখানে যদি সার্কিটের দিকে খেয়াল করো, এই চার্জিং এর সার্কিট হলো খুব সিম্পল। এখানে একটা ক্যাপাসিটর, আমরা একটা মনে করি একটা পাওয়ার সোর্স আছে এখানে, এই পাওয়ার সোর্স থেকে আমরা একটা ক্যাপাসিটরকে চার্জিং করব। ধরো এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে রেজিস্ট্যান্স একটা লাগে ক্যাপাসিটরকে চার্জিং করতে, কারণ রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ থাকবে। তাহলে এখানে একটা আরেকটা ক্যাপাসিটর আছে, এই যে এইটা হলো আমার ক্যাপাসিটর দুইটা প্লেট সেম থাকে তোমরা জানো। তাহলে এটা হলো আমার পজিটিভ, এটা হলো নেগেটিভ টার্মিনাল। তো আমি যদি এখানে এই ব্যাটারি যদি আমি কানেক্টেড করি, এখানে রেজিস্ট্যান্স আছে আর, এখান থেকে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমার একটা ভোল্টেজ, আমরা জানি ক্যাপাসিটরের একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে এই জায়গাতে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিসি। তাহলে তোমরা কি কারচফস কারেন্ট রুল, কারচফস ভোল্টেজ রুল পড়ছো? ইয়েস স্যার। Yes, sir.
পড়ছো তাই না? তাহলে এখন এই ব্যাটারি থেকে ভোল্টেজ ড্রপ থাকবে নাকি থাকবে না? অ্যানসার মি। ইয়েস নো? স্যার স্যার ক্যাপাসিটর ভোল্টেজ ভিতরে কারেন্ট গেইন পাস হবে করবে না স্যার। ব্যাটারিতে। আরে বাবা আস্তে আস্তে যাও। আমরা let us consider a capacitor C is connected with a battery V, যার পর মানে ভোল্টেজ হলো দেখো আমি এখানে যা তাই লিখি, আর এটা হলো রেজিস্ট্যান্স। let us consider a capacitor C is connected in series through a resistor R with a battery of voltage VB. ওকে, এখন আমি যদি এই জায়গাতে ভোল্টেজ V দিলাম, তুমি যে কথাটা বললা ক্যাপাসিটর কি বললা যেন কথাটা কানেক্টেড, ক্যাপাসিটরে সেম ভোল্টেজ জমা হবে না সেম ভোল্টেজ না, ক্যাপাসিটরের ভোল্টেজ জমা হবে সেটা বলো। হ্যাঁ তাহলে আরএস আর যতটুকু ড্রপ করবে বাকিটা হচ্ছে জমা হবে। তাহলে এখানে আমরা আসি, আমরা এই যে সার্কিটটা আছে তাহলে এইটা হলো আমার টোটাল সার্কিট। এদিক দিয়ে কারেন্ট মনে করো পাস হচ্ছে, আই কারেন্ট পাস হচ্ছে, আই তাহলে আই কারেন্ট পাস হলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে রেজিস্টরের ক্ষেত্রে, এই জায়গাতে একটা ভোল্টেজ ড্রপ হবে যেটাকে আমরা বলতে পারি এই যে এখানে লেখা আছে যেটা, এটাই বলি বিআর। ওকে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হলো, সেই ভোল্টেজ ড্রপটা কতটুকু হবে? তার রেজিস্ট্যান্স পূরণ আই এর মান, তাই না? কথাটা ইয়েস নো? ইয়েস স্যার। Yes, sir. তাহলে দেখো এই ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেই ভোল্টেজ ড্রপটা হলো এখানে দেখো লেখা আছে ভিসি, আর এই রেজিস্টরের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপটা আছে সেটা হলো ভিআর, আর ব্যাটারির যে ভোল্টেজ ড্রপ সেটা হলো ভিবি। এই তিনটা ভোল্টেজ ড্রপ এখানে, তারপরে যেহেতু এই সার্কিটে সিরিজ সার্কিট তাহলে আমার তিনটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে তিনটা ভোল্টেজ ড্রপ হলে তিনটা ভোল্টেজের অ্যাকর্ডিং টু দ্য কারচফস ভোল্টেজ রুল অর্থাৎ কেভিএল, এই অ্যাকর্ডিং টু কেভিএল একটা সার্কিটের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ কত থাকে? তোমরা কারচফস ভোল্টেজ রুল যেটা পড়ছো যে টোটাল একটা সার্কিটের ক্ষেত্রে মোট ভোল্টেজ 0, তাহলে এই কথাটা পড়ছো। ওকে, তাহলে এখানে এই জিনিসটাই অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এটা করতে যাইয়া এখানে তুমি এই যে পটেনশিয়াল, এইটা হলো আমার তার অ্যাকর্ডিং টু ডিরেকশন, যে কারেন্ট এদিকে যাচ্ছে তার ভোল্টেজ ড্রপটা উল্টো দিকে হচ্ছে, ফলে এখানে এই জায়গাতে একটা নেগেটিভ সাইন আসছে, অর্থাৎ এই যে সোর্সের ভোল্টেজ এই দুইটা ভোল্টেজের সমান হবে, তাই না? ক্যাপাসিটর এবং রেজিস্টরের ভোল্টেজ সমান হবে নাকি হবে না? অ্যানসার দাও। স্যার সমান হবে স্যার। তাহলে এই সোর্স ভোল্টেজটা ক্যাপাসিটরের ভোল্টেজ এবং রেজিস্টরের ভোল্টেজের সমান হবে, এইটাই হলো কারচফস কারেন্ট রুল। তাহলে আমরা এখান থেকে আইআর পাচ্ছি, আর আমরা জানি ক্যাপাসিটরের ভোল্টেজ সমান কত? ক্যাপাসিটরের ভোল্টেজ সমান সমান আমরা জানি কিউ সমান সিভি, তাই না? জানি কি? ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. তাহলে এখানে এই কিউটাই হলো ক্যাপিটাল কিউ হিসেবে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তাই না? তাহলে এখানে ক্যাপিটাল কিউ দিলাম আমি, তাহলে কিউ সমান সি ভি। তাহলে এখান থেকে এই ভিসিটা আমরা বের করতেছি, তাহলে ভিসি কত হইব? এইটা কিউ, এটা ভাগ হয়ে যাবে এখানে কিউ বাই সি। তাহলে এইটাকে আমি আলটিমেটলি এই ফাইনাল ইকুয়েশনে আমরা আয়না যদি বসিয়ে দেই। আচ্ছা, তারপরে আসো এই কারেন্ট আই সমান কতটুকু তোমরা তো জানো, রেট অফ চার্জ অফ, জানি কি না জানি না? ইয়েস স্যার জানি। জানি স্যার। তাহলে আই এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি কিউ বাই ডিটি। তাহলে এটা গেল এখান থেকে। তারপরে আমাদের উদ্দেশ্য তো হলো চার্জিং করতেছি আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড ধরে যদি চার্জ করি, 10 সেকেন্ড পরে কতটুকু চার্জ প্লেটে জমা হলো তার ইকুয়েশনটা বের করা, অর্থাৎ আমরা ওই চার্জের ইকুয়েশনটা দাঁড়াবে ইন রেসপেক্ট অফ টাইম। ওকে, ইন রেসপেক্ট অফ টাইম। তাহলে আমরা যদি এটাকে আলটিমেটলি এই কিউ এর ইকুয়েশনটাকে বের করতে পারি, তোমরা নিশ্চয়ই সিম্পল হারমোনিক মোশন পড়েছো তাই না? পড়োনি? ওয়েভস এন্ড অসিলেশন। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. ওয়েভস এন্ড অসিলেশনে তোমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন ঠিক একই রকম ইকুয়েশন কি দেখেছো? এরকম ইকুয়েশন ওই যে dx বাই dt, তাই না? তো এখানেও সেম এই টাইমের মানে উইথ রেসপেক্ট টু আই এই কারেন্টের এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট মেক ইট সেপারেট, এইটাকে আমরা সেপারেট করলাম, তাহলে এই কিউ এর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। ওকে,
এইটাকে তারপরে ইন্টিগ্রেশন করে, যেহেতু এটা ফার্স্ট ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল ডেরিভেটিভ আছে, এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা কি দাঁড়াবে, এই dq বাই dt কে যদি আমি, তোমরা কিন্তু এটা পরীক্ষার খাতায় ইন্টিগ্রেশন দেখাতে হবে, এই জায়গাতে ইন্টিগ্রেশন দিলাম, তাহলে দিলে এটা 0 টু আমি t সময় পর্যন্ত ইন্টিগ্রেশন হবে এটা, ওকে, তাহলে 0 টু t ইন্টিগ্রেশন হইলো। এখানেও কি আসবে, এখানে এইটাকে যদি তোমার ইন্টিগ্রেশন করো মানে এই t মানে Q আসবে স্যার। এইটাকে না না এটা ইন্টিগ্রেশন করতে হবে q এর সাপেক্ষে আর কি, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন করলে এখান থেকে আমরা যে আলটিমেট যে ইকুয়েশনটুকু পাচ্ছি সেটা হলো আমার এই q t এর ইকুয়েশন পাবো। এগুলা তোমরা একটু কষ্ট করে গুগলে সার্চ দিও কিভাবে চার্জিং ডিসচার্জিং এর ইকুয়েশনটা বের করছে, মানে মূলত মূল বিষয় হলো এটা, এই যে আমরা যে ইকুয়েশন এখানে দেখালাম এইটুকু, এইটা থেকে এই dq বাই dt কে আলাদা করা হলো, আলাদা করার পরে তারপরে এখানে আলাদা করার পরে পাশেরটা কিভাবে আনছে ওইটা থেকে? পার্শিয়াল এইটাকে এটা থেকে ওই পাশেরটাকে কিভাবে আনছে? qt cv 1 minus e to the power t by rc। এটাকে খেয়াল করো, এইটাকে তুমি যদি একটু পার্শিয়ালটা খেয়াল করো তো আমি লিখি, দেখো আমার লেখাটা হয় কিনা, হ্যাঁ একটু খেয়াল করো, dq আমরা তো এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন করব তাই না, আমাদের উদ্দেশ্য হলো পার্শিয়াল ইন্টিগ্রেশন করা, তারপরে কি দাঁড়ায় না দাঁড়ায় সেটা আমরা দেখবো এখানে। তো এখানে এইটাকে দেখো t বাই rc টাকে রেখে দিছে এখানে তাই না, তাহলে এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসতে পারি, এখানে এই dt-টাকে dt ওইদিকে যাবে, ওকে, dt কে যদি তুমি এই দিকে নিয়ে আসো, এটাকে কত দিয়ে ভাগ দিতে হচ্ছে সেটা তুমি হিসাব করো, হ্যাঁ এই জায়গাটাতে একটু সিমুলেশন করতে হবে, dq কে আমি যদি ভাগ দেই, যেহেতু আমার এটাকে q আনতে হবে এখানে, তাহলে dq বাই ম্যাথমেটিক্সটা কত হয় এখানে, qc, qটা কোথায়, rc এর উপরে? না 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 আমার এখানে দেখো এই জায়গাতে যে আমার ইন্টিগ্রেশনটা করলো, এখানে শোনো এই dq কে সিম্পলি এই টাইমটাকে তুমি এদিকে নিয়ে আসবা, ঠিক আছে, নিয়ে আসার পরে এটাকে ইন্টিগ্রেশন করবা, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে এই টাইম ফ্যাক্টরের সাপেক্ষে এখানে এই লগারিদমিক ই টু দি পাওয়ার লগারিদমিক টার্মটা আসবে আর কি, ওকে। আমার তো এটা ইন্টিগ্রেশনটা তো করা আছে এখানে, দেখি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আর কি গুণ করে করতে হবে। দাঁড়াও, ডিসচার্জিং চার্জিং ওকে, এখানে দেখো এটা আমাদের টোটাল ক্যালকুলেশনটা আছে, হ্যাঁ এ টু জেড সমস্ত ক্যালকুলেশনটাকু আছে এখানে, এই যে আমরা যখন এই যে dq বাই dt আসলো, এখানে ব্যাটারির পরিবর্তে এপসিলন বসানো হয়েছে, হ্যাঁ এই যে এটা দিকে খেয়াল করো, দেখতেছো এই যে এটা, তাহলে dq বাই dt সমান আসলো 1 বাই r ডিভাইডেড বাই এই যে q বাই c আসলো, তারপরে দেখো এখানে এইটুকুকে আমার এইটুকু মডিফিকেশন করো তুমি, জাস্ট আমরা যে আগের ক্যালকুলেশনটা এখানে তুমি v ধরো, এই যে v b এইটা এখানে ইকুয়েশনে, ঠিক আছে, এটা যদি করি মডিফাই করার পরে তারপরে তুমি এটাকে মানে আমার জাস্ট আরো
সিম্পলিফিকেশন করা হলো, হ্যাঁ, এই যে এখানে এই যে সিই, এই যে এটাকে মডিফাই করে আর সি আনা হলো এদিকে, তারপরে তুমি ইন্টিগ্রেশন করো 0 টু টি পর্যন্ত। খেয়াল করতেছো এটা? দেখতে পাচ্ছ কি? ইয়েস স্যার। আমি কি তাহলে এইটা আপলোড দিয়ে দেব? হ্যাঁ ইয়েস স্যার, দিয়ে দেন, দিলে ভালো হয়। দিলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, খুব কঠিন কিছু না। তুমি আমরা তো ধরো এই যে এই ইকুয়েশনটুকু পাইলাম, আমাদের দিকে ইকুয়েশন দিকে খেয়াল করো, এই যে এটাতে আমরা যে ইকুয়েশনটুকু পাইলাম, এইটাকেই আমার মূলত ডেরিভেশন মানে ইন্টিগ্রেশনটুকু করতে হবে। আমরা এখানে যে এইটুকু পাচ্ছি, এখানে এই ইকুয়েশনটা হলো এইটা, এই যে এখানে যেটা আছে, ওকে, এইটাকে জাস্ট তুমি তোমার মতো করে মডিফাই করতে হবে, সিম্পলিফাই করতে হবে তোমার সুবিধার জন্য, যে কিভাবে তুমি ইন্টিগ্রেশনটা করবা। তো ওইটার পরবর্তীতে মানে টোটালি একদিকে কিউ ফাংশনটা আনতে হবে, যেহেতু কিউ এর আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, আরেক দিকে টি ফাংশনটা আনতে হবে, যে আমি ম্যাক্সিমাম 0 থেকে টি পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব টাইম। তাহলে এখান থেকে দেখো ওই যে ই টু দি পাওয়ার মাইনাস আর টি আসছে, আর এই ফাঁকে চলে আসছে লগারিদম টার্ম চলে আসছে, যে আমরা জানি ডিকিউ বাই এক্স এর ইন্টিগ্রেশন কত, এই যে এটা তো লগারিদমিক, তাই না? ডিকিউ বাই এই টোটালটা হলো এক্স, তাহলে এখান থেকেই লগারিদমিক ফাংশনটা আসছে ডিকিউ বাই এইটা, ঠিক আছে? ওকে, কারণ এরপরে দেখো এই লগারিদমিক ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করলাম আর কি এখানে। এটা কি বুঝতে পারবে এখান থেকে? এখানে কিন্তু ডিটেইলস ক্যালকুলেশনটা আছে, আশা করি বুঝতে সমস্যার কথা না। স্যার এখন বোঝা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকেই এইটাই হলো মূলত আমার ইন্টিগ্রেশন। তারপরেই এই যে লগারিদমিক ফাংশন যেটা আমরা ক্যালকুলেশন করলাম এখানে, এই যে কিউ এফ দেখো ম্যাক্সিমাম চার্জ আমাদের এই লেকচারে কিন্তু আছে, এখানেও কিন্তু এই সি ভি এটাই তো ম্যাক্সিমাম চার্জ, তাই না? সি ভি নট সি ভি, এটা তো ম্যাক্সিমাম চার্জ, সি ভি ফাইনাল চার্জ। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি এইটা বাদ দিয়ে দিই, এইটা তোমাদের দেওয়ার দরকার নেই না, এটা বাদ দিয়ে দিলাম, আমি এইটাই দিব তোমাদেরকে, এটাই ভালো হয়। তাহলে এখানে সিম্পলি এই চার্জ হলো। এখন আমরা যদি এইটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করি, টাইমের সাপেক্ষে প্লট করলে এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হয়। আর এইটা হলো আরএমএস ভ্যালু, অর্থাৎ যেখানে তোমার 0.7 অর্থাৎ 632%, ওই যে 1/√2% যখন হয় সেটা হলো আমার এইটুকু আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় হবে সেটার জন্য আর কি, ঠিক আছে? অর্থাৎ আরসি ভ্যালু। এখানে দেখো কিছু একটা প্রবলেম আছে, আবার এটা ভোল্টেজটা কিভাবে ক্যালকুলেশন করবা? তুমি চার্জ পাইলা, তাই না? তাহলে তোমাকে যদি প্রশ্নটা এরকম থাকে যে ভোল্টেজের চার্জের ইকুয়েশন বের করো, তাহলে এটা চলে আসলো। তারপরে বলা হলো ভোল্টেজের ইকুয়েশন বের করো, তাহলে এইটা হবে ভোল্টেজের ইকুয়েশন। ভোল্টেজের ইকুয়েশনের জন্য আলাদাভাবে ক্যালকুলেশন দরকার নাই, চার্জের ক্যালকুলেশনের পরে সরাসরি ভোল্টেজটাকে আর চার্জকে ক্যাপাসিটি দিয়ে ভাগ দিলে আমি ভোল্টেজ পেয়ে যাচ্ছি। ওকে, এখানে খুব ছোট ছোট করে দিছে, বুঝছো? ছোট ছোট সুন্দর সুন্দর মজার জিনিস এই লেকচার প্ল্যানটা। এটার মধ্যে তোমার ছোট ছোট প্রশ্ন দিয়ে অ্যান্সার গুলি দিছে, অর্থাৎ টোটাল জিনিসটা একটা লেকচার, এটাকে টোটালটাকে ভাগ ভাগ করেছে। যেমন দেখো এই যে টাইম কনস্ট্যান্ট একটা টার্ম ইউজ করছে এখানে, টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ যেই সময়ে তোমার যে কথাটা আছে এখানে কারেন্ট অ্যাপ্রোচেস টু জিরো, voltage across the capacitor approaches the voltage across the terminal, the electric field in the wires approaches zero, so current approaches zero. Therefore, no more charge will flow to or from the plates of the capacitor. যে অবস্থায় কারেন্টটা জিরো হয়, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট পৌঁছার পরে তো আর কোনো চার্জ এখানে সে নিবেও না দিবেও না, তাহলে এই ম্যাক্সিমাম কারেন্টের ওই সময়টাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ আইটি সমান যদি আই নট এটাকে আমরা ধরি, অর্থাৎ এই আরসি পর যদি এখানে বসাও, অর্থাৎ যেই টাইম কনস্ট্যান্টের মানটা এটা ম্যাক্সিমাম হবে, ওইটা হলো আমার আরসি টাইম কনস্ট্যান্ট। তাহলে এই টাইম কনস্ট্যান্ট আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় যে এই আর এবং সি এর এই ইউনিটটাও সেকেন্ড আসে, এই জন্য এটাকে আরসি টাইম কনস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, টাইম কনস্ট্যান্টের সাপেক্ষে দেখো এই যে টাইম কনস্ট্যান্ট মেজার দ্য ডিকে টাইম ফর দ্য এক্সপোনেনশিয়াল। হ্যাঁ,
এটা আমার অন্য ফাংশন, অর্থাৎ এখান থেকে কিভাবে ডিকে করবে এই টাইমটা বের করার জন্য টাইম কনস্ট্যান্টটা ইউজ করা হয় আর কি। যাক, এটা গেল আমাদের চার্জিং। হ্যাঁ, এরপরে দেখো ডিসচার্জিং আছে। আচ্ছা নাকি না, দাঁড়াও একটু, তাহলে চার্জিং আমরা পড়লাম, ঠিক আছে। এই যে চার্জিং করছি, চার্জিং অফ এ ক্যাপাসিটর, এটা আমি এমআইটির একটা লেকচার থেকে আমরা বের করছিলাম আর কি। হ্যাঁ, তোমরা নিজেরাও গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবা। ওকে, গুগলে সার্চ দিলে এমআইটির লেকচার শিটটা এটা পেয়ে যাবো তোমরা, এই যে এমআইটি। তাহলে চার্জিং গেল। এখন সলভিং, এই যে যেটা আমরা সলভ করলাম, এটা ছিল ক্যাপাসিটরের অ্যাকর্ডিং টু দ্য কারচফ ভোল্টেজ ল। তারপরে কিভাবে এটা সলভ করব সেটা হলো এখানে, যেটা আমরা এতক্ষণ দেখলাম। আচ্ছা, আমরা এই চার্জিং টুকু পর্যন্তই পড়ো। হ্যাঁ, এইটুকু পর্যন্ত। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইটা গেল। তাহলে আমি এই শীটটা দিয়ে দেব, আর আমার যে লেকচার শীট যেটুকু ছিল, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে চার্জিং ডিসচার্জিং এ এই যে এখান থেকে যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, এটা না তোরে বাবা, এই যে এখানে, এইটাও সেম লেকচার। হ্যাঁ, এখানে আমরা যে এখানে যে কথাটা বললাম, এই যে এইটাই তারা ক্যালকুলেশন করছে। হ্যাঁ, এই যে এইটুকু আর কি। তারপরে এখন পরবর্তী যে পার্ট একটুকু আছে, এটা হলো প্রথম পার্টটা, এই আরসি সার্কিটের ডিসচার্জিং। এইটা কি আমি এখান থেকে দেখাবো? তোমাদের কি পরবর্তী ক্লাস আছে? আর কথা বলো, এরপরে ক্লাস আছে স্যার? নেক্সট ক্লাস 3টাতে। 3টা? আচ্ছা, একটু তাহলে আমাকে 5 মিনিট সময় দাও। তাহলে আমরা প্রথমে পড়লাম চার্জিং অফ দি ক্যাপাসিটর, এখন একটু পড়ব ডিসচার্জিং অফ দি ক্যাপাসিটর। তোমরা নিশ্চয়ই ফিগারে দেখতে পাচ্ছ যে একটা ক্যাপাসিটর যদি ফুললি চার্জ হয়, ফুললি চার্জ হলে তার মধ্যে কিউ একটা ম্যাক্সিমাম চার্জ থাকে। হ্যাঁ, এই যে কথাটা আসছে এখানে, যে আমরা তাহলে এই ক্যাপাসিটরটাকে, এখন আমি এখানে একটা ব্যাটারি ছিল, যে এই ব্যাটারিটাকে আমি মনে করে সরিয়ে ফেললাম, তাহলে তো এটা আর চার্জ নিবে না। এখানে একটা ব্যাটারি ছিল, এই ব্যাটারিটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেললাম, অর্থাৎ এখানে এটাকে 0 করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ এখন এই ক্যাপাসিটর যে ম্যাক্সিমাম চার্জ পাইলো, অর্থাৎ তার যে এনার্জি এখানে স্টোরেজ হইলো, এখন এই ক্যাপাসিটরটা ইটসেলফ একটা ব্যাটারি হিসেবে কাজ করবে, সোর্স হিসেবে কাজ করবে। তাহলে এই জায়গাতে, তাহলে এখন এই তার এট দ্য 0 তার পটেনশিয়াল হচ্ছে B/R, B0/R, ঠিক আছে। তাহলে এখন এই জায়গার এই যে ক্যাপাসিটরের পটেনশিয়াল, অর্থাৎ এখানে কারেন্ট এট দ্য 0, তার এই জায়গাতে সে যে কারেন্ট এই যে পাস করতেছে এদিকে তোমার এই ক্যাপাসিটরের এনার্জিটা এই রেজিস্টরের ভিতর দিয়ে লস হবে। এটা হলো মূলত মূল বিষয়। হ্যাঁ, তো আমরা তো কারেন্টের ইকুয়েশন জানি যে I সমান হলো আমার Q/T, যেহেতু এটা এদিক দিয়ে ডিসচার্জ করতেছি, ফলে একটা নেগেটিভ সাইন আসছে এখানে। এটাতে মূলত ডিসচার্জিং এর ইকুয়েশনটা এখানে আছে। দেখো, এখানে আবার সেম কথা, আমরা ক্যাপাসিটরের যে এনার্জি স্টোরেজ আছে, এটা রেজিস্টরের ভিতর দিয়ে এটা ডিসচার্জ করবে। তো ডিসচার্জ করলে এই যেহেতু ক্যাপাসিটর এবং রেজিস্টর দুইটাই মানে এখানে কানেক্টেড আছে, আমরা যদি এটাকে যে ভোল্টেজ অ্যাক্রস সি, ভোল্টেজ অ্যাক্রস আর, অর্থাৎ এখানে যেই ভোল্টেজ, আমি যদি এখান থেকে ভোল্টেজ মাপি, এই জায়গার যে ভোল্টেজ পাবো এখানেও ঠিক কি সেম ভোল্টেজে পাবো। তাহলে দুইটারই কি ভোল্টেজ সেম? এখানে আমারই একজন বলো যে ক্যাপাসিটর এবং রেজিস্টর দুইটা ইটসেলফ অনেকটা প্যারালাল কানেকশনের মতো, তাই না?
এখানে যদি একটা কানেকশন নেই, আমি এখানে যদি ভোল্টেজ মাপি, এই রেজিস্টরের ভিতরে যদি ভোল্টেজ মাপি, তাহলে এখানে যা পাবো এইটাও কি সেম ভোল্টেজই পাবো, অর্থাৎ এটা তখন ভোল্টেজ ড্রপটা প্যারালাল কানেকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটার মধ্যে সেম পটেনশিয়াল ড্রপ করবে। তাহলে আমরা যদি কারচপস ভোল্টেজ লটা আবার অ্যাপ্লাই করি, তাহলে রেজিস্টরের এই ক্যাপাসিটরের ভোল্টেজ আর রেজিস্টরের ভোল্টেজ সেম হবে। এটাই হলো কারচপস ভোল্টেজ ল। তাহলে এখান থেকে কারচপস ভোল্টেজ ল থেকে আমরা আবার জানি এই যে কারচপের যে ভোল্টেজটা, ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা হলো কিউ বাই সি। এটা কি কারো কোনো আপত্তি আছে যে ক্যাপাসিটরের ভোল্টেজ কিউ বাই সি আছে কি? না স্যার। নো স্যার। আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ হলো কারেন্ট মাল্টিপ্লাই রেজিস্ট্যান্স। স্বাভাবিকভাবেই আইটা চলে যাচ্ছে, আই এই যে মাইনাস অফ ডি কিউ বাই ডিটি, যেহেতু কাইনেটিক হলো চার্জের নেগেটিভ ফ্লো, তাই না? ইয়েস স্যার। তাহলে এখান থেকে একইভাবে এইরকম একটা ইকুয়েশন আবার পাইলাম। এইটাকেই এখন আমরা এক্স্যাক্টলি আগের মতো আবার এই ইন্টিগ্রেশনটুকু করতে হবে। এটা কি পারবা একটু ইন্টিগ্রেশনটা করতে? এটা কিন্তু সহজভাবে আছে এখানে। এটাকে কি করতে হবে বলো তো একজন? এটাকে কিছুই করতে হবে না, এখানে এইটাকে লিখতে হবে। এইটার ইন্টিগ্রেশনটা সহজ, একটু হোল্ড করো। হ্যালো বাবা, আমি একটু ইয়াতে ক্লাসে আছি, পরে কথা বলবি। হ্যাঁ, তাহলে এখন এইটাকে লিখতে হবে কি ডি কিউ বাই কিউ, মানে কিউ ভালো করে লিখি। তাহলে এটাকে আমার ইন্টিগ্রেশন করতে গেলে ডি কিউ বাই কিউ লিখতে হবে, সাজাইতে হবে। সাজানোর পরে এখানে কতটুকু হবে? মাইনাস অফ 1 বাই আর সি। আপত্তি আছে কারো? ইয়েস নো বলো। এখন আমি এটাকে পার্শিয়াল ইন্টিগ্রেশন করব, 0 টু ম্যাক্সিমাম টাইম চার্জ কিউ। আপত্তি আছে? নো স্যার। এখানে পার্শিয়াল ইন্টিগ্রেশন হবে, এটা হবে কতটুকু? 0 টু টি। কোনটা হবে? ডিটি। আপত্তি আছে কি? নো স্যার। নো। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো? স্যার লন কিউ। লন কিউ। ওকে, ওইটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? স্যার টি বাই আর। টি বাই আর সি। তাহলে এখান থেকে আমি কিউ সমান কত পাবো? ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর। টি বাই আর সি। এখানে এই কিউ নটটা কোথা থেকে আসলো? স্যার ওই যে আপনার যে রেঞ্জ দিয়েছিলেন ওটা থেকে। ইয়েস, ইকুয়াল টু 0 তে কিউ নট। রেঞ্জ দিয়েছিলেন ওটা থেকে। আরে ভাই আমি ক্লাসে আছি, একটু পরে কথা বলো। তাহলে এখান থেকে এই যে আমরা লিমিট দিলাম, তার জন্য কতটুকু? কিউ নট, তাই না? এই যে জিরোর জন্য হবে কিউ নট, আর কিউটির জন্য কতটুকু হবে? কিউটি। ওকে, তাহলে এখান থেকে এটার তো লিমিট আমাকে বসাতে হবে। কতটুকু বসাতে হবে? 0 টু ওই যে কিউ টু, মানে এটা হলো কিউ নট। একদম এক্স্যাক্টলি যখন আমি ডিসচার্জিং শুরু করতেছি, তখন আমার চার্জ কতটুকু? ম্যাক্সিমাম চার্জ কতটুকু? কিউ নট। ওকে, তাহলে এখানে আমার এটা ইন্টিগ্রেশনটুকু এটা দিতে হবে কিউ নট। ওকে, প্লিজ লুক এট দ্য পয়েন্ট, কিউ নট টু কিউ টি। ওকে, কথাটা কি বুঝতে পারতেছো? ইয়েস স্যার। তাহলে এখানে কিন্তু আমরা যেমন টাইমের ক্ষেত্রে চার্জ বের করার সময় দিয়েছিলাম 0 টু কিউ, এখন কিন্তু দিতে হবে কিউ নট টু কিউটি। তাহলে এখানে আসবে আমার কিউটি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি এই যে লন কিউটি মাইনাস অফ লন কিউ নট সমান কতটুকু? এইটুকু। এখান থেকে আসলো কতটুকু? লন কিউটি বাই, বুঝতে পারতেছো কি? কিউ জিরো সমান সমান ইয়েস স্যার। মাইনাস অফ টি বাই আর সি। এইটা থেকে আসবে কিউটি বাই কিউ নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। টি বাই আর সি। এইটা থেকেই মাইনাস টি বাই আর সি। তাহলে এই মাইনাস টি বাই আর সি, এইটাই হলো মূলত ইকুয়েশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি? ইয়েস জি স্যার। স্যার।
তাহলে এইটাকে আমরা পরবর্তী ধাপে এই যে তার বিভিন্ন ভ্যালু বসালাম, ইন্টিগ্রেশন করলাম, এখান থেকে দেখো যে এটা কিন্তু আমার এখানে কিন্তু পুরো ধাপটাই কিন্তু দেওয়া আছে যে কিভাবে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, আছে না? দেখতে পাচ্ছ কি? ইয়েস ইয়েস স্যার। এই যে এখানে টোটাল কিন্তু দেওয়া আছে যে ডেরিভেটিভ কিভাবে করছে। তাহলে এখান থেকে তারপরে এরপরে তো ডিসচার্জিং, তখনই এই যে ডিসচার্জিং এর ফিগারটা হবে এইরকম। ওকে, আচ্ছা তোমাকে যদি এখন চার্জিং ডিসচার্জিং এর ফিগারটা যদি একসাথে আঁকতে দেই, তাহলে ডিসচার্জিং এর ইকুয়েশন দাঁড়ায় মানে কারেন্টের ইকুয়েশন দাঁড়াচ্ছে মানে আমি এখান থেকে কিউ পাইলাম, এখান থেকে কিউ পাইলাম। এখন যদি তোমাকে যদি বলি কারেন্ট কতটুকু, তাহলে কি করতে হবে? কারেন্ট তখন আমার এইটুকু এইভাবে বের করতে হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে দেখো এরপরে তো প্রবলেম গুলো আছে, আমি যা প্রবলেম নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। এখন আমি যদি তোমাকে বলি যে চার্জিং ডিসচার্জিং এর একটা ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর এই ফিগারটা একসাথে আঁকো, কিভাবে আঁকবা? তাহলে এইটা যদি হয় টাইম, তাহলে আমি এটাকে প্রথমে চার্জিং করতেছি, তা তো চার্জিং করতে গেলে ক্যাপাসিটর কি হবে? এইভাবে ভারবে চার্জিং হবে, তাই না? হইলো, তাহলে এটা হলো আমার চার্জিং। তাহলে এই জায়গাতে ম্যাক্সিমাম কতটুকু? কিউ নট চার্জিং হইলো ম্যাক্সিমাম। এরপরে যদি ডিসচার্জিং হয়, মনে করো আমি সার্কিটটা কেটে দিলাম, তখন কি হবে? এটা ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে। এটার ফিগারটা তাহলে কি রকম হবে? নিচে গোল হয়ে নামবে। তাহলে এটা হলো আমার ডিসচার্জিং, তাহলে এটা হলো ডিসচার্জিং আর এটা হলো আমার চার্জিং। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে শোনো বেটার, আমি তোমাদেরকে এই দুইটা লেকচার অংশটুকুই দিয়ে দিই, পারবো না দেখতে? ওকে স্যার। তাহলে আমি এই ফাইলটাও ওকে স্যার, দিয়ে পারবো। দিচ্ছি। এই যে পিডিএফ যেটা আছে, দুইটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আর কি, এখনই দিয়ে দিচ্ছি। তাহলে একটা পিডিএফ, এই দুইটা পিডিএফ আমার দরকার। ওকে, এখনই দিয়ে দিচ্ছি। আর এগুলো তোমরা গুগলে সার্চ দিলে গুগলে মানে খুব সহজে পেয়ে যাবো আর কি, মানে কষ্ট করতে হবে না। মানুষ অনেক আছে কষ্ট করে লেকচার শিট রেডি করে রাখছে। ওকে, তাহলে আমি এই দুইটা ফাইল আপলোড দিয়ে দিচ্ছি। এইটা এবং এটা দেখো তো একটু গেছে কিনা। আমার আজকের যে লেকচারগুলো আমরা দিলাম ওইটুকু আছে কিনা দেখো। অলরেডি আপলোডেড। আমাকে কনফার্ম করো। জি স্যার এসেছে। ওই যেগুলো আমরা লেকচার দিছিলাম সেগুলো কি আছে? আমি ভিডিওটা অফ করে দিলাম, খালি